মঙ্গল শুক্র যখন একত্রে অবস্থান করছে তোমার কোনো একটা ঘরে, সে কিন্তু ব্যভিচারিতা আনবেই তোমার লাইফে। ওকে, মানে শুধু মঙ্গল শুক্র নাকি তার সাথে আরো 4টে গ্রহ? না, এবার আমি বলি ব্যভিচারী যোগ কি কোনটা কোনটাকে বলা হয়। মঙ্গল শুক্র যখন একত্রে অবস্থান করছে লগ্নের সেকেন্ড হাউসে, 7th হাউসে, 8th হাউসে, 12th হাউসে, তখন কিন্তু এটা ব্যভিচার যোগ হয়ে যাচ্ছে। সেকেন্ড হাউসে, 7th হাউসে, 8th হাউসে, 12th হাউসে। এরপর আমি আসব চন্দ্র, মুন। মুন রাহুর দৃষ্টিযুক্ত হয়ে, মঙ্গলের দৃষ্টিযুক্ত হয়ে অবস্থান করে আছে লগ্নের 7th হাউসে, সেটাও কিন্তু ব্যভিচার যোগ আনছে। লগ্নের 7th হাউসে অবস্থান করে আছেন ভেনাস, শুক্র, রাহুর দৃষ্টিযুক্ত হয়ে, সেটাও কিন্তু ব্যভিচারিতা দিচ্ছে। কখনো কখনো রাহু লগ্নের দ্বিতীয় ভাবে, সপ্তম ভাবে, অষ্টম ভাবে, দ্বাদশ স্থানে ব্যভিচার যোগ নিয়ে আসছে। কখনো কখনো রাহু শুক্র বোধ একত্রে লগ্নে অবস্থান করে আছে লগ্নের দ্বিতীয় ভাবে, সপ্তম ভাবে, অষ্টম ভাবে অথবা দ্বাদশ ভাবে, তখনও ব্যভিচার যোগ তৈরি হচ্ছে। সুতরাং এতগুলো জিনিস এবং অ্যাসপেক্ট, তার মানে হচ্ছে দৃষ্টি, হয়তো দেখা গেল মঙ্গল শুক্র একত্রে লগ্নের সপ্তম ভাবে রাহু দৃষ্টিযুক্ত হয়ে এবং তার সঙ্গে কেতু অবস্থান করে আছে, তখন এটা পূর্ণ ব্যভিচারিতা। ব্যভিচারিতা মানে কি? প্রথম কথা হচ্ছে অনেক রকম, 12th হাউসে শুক্র থাকলে সেটাও তুমি বলেছিলে যে ব্যভিচারিতা। এবং সেটাতে অনেক সময় দেখা যায় যে রাহু শুক্র কম্বিনেশনে অনেক সময় ব্যভিচারিতার জন্য জেল যাত্রা পর্যন্ত, জেল যাত্রা তুমি বলেছিলে, পুলিশ কাস্টাডি পর্যন্ত হয়। এবং এই ব্যভিচারিতার থেকে অনেক সময় কিন্তু খুনের মানসিকতা আসে। কেতু খবরে তো আমরা দেখি এরকম জিনিস। হ্যাঁ, কেতু মঙ্গল মানে হয়তো ম্যারিড লাইফ কিন্তু অ্যাফেয়ার্স অন্য কারোর সঙ্গে, অ্যাফেয়ার্স হওয়ার ফলে ম্যারিড লাইফে হয়তো স্ত্রী বা স্বামীকে অনেকবার বলার পরেও জীবন থেকে তারা সরছে না, তখন কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে তাকে পৃথিবী থেকেই সরিয়ে দেওয়া, তাহলে তার সেই পছন্দের জায়গাটা সে পূর্ণতা প্রাপ্ত হবে। আমরা খবরে এটাও দেখি যে সন্তানকে পর্যন্ত সরিয়ে দিচ্ছে। হ্যাঁ, সন্তানকে। এবং অনেক সময় দেখবে যে মানে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় খুব নৃশংসভাবে খুন করে, যে অনেক রকমভাবে মানে মানুষটাকে মেরে তারপরে তার শরীরটাকে কাটছে, কেটে অনেক রকমভাবে লুকিয়ে রাখছে, মানে এগুলো তো নৃশংসতা। এবং সেটা কিন্তু মঙ্গল, কারণ মঙ্গল হচ্ছে তো সৈনিক, তেজ, শক্তি, কিন্তু সেই মঙ্গল যেমন তোমাকে মেন্টালি ভাবে ডমিনেন্ট করে, ডমিনেটিং কিন্তু মঙ্গল দেয়, এবং মেন্টালি ভাবে এনার্জেটিক, সেটাও কিন্তু মঙ্গল দেয়। মঙ্গল কিন্তু তোমাকে প্রচণ্ড কনফিডেন্ট করে তোলে, আবার মঙ্গল যদি লোয়ার ডিগ্রিতে থাকে তখন কনফিডেন্সের অভাব হয়। আবার এই ব্যভিচারিতাও কিন্তু এইভাবেই আসে, যে ব্যভিচার বলতে দেখো একটা মানুষ একটা মানুষকে ভালো লাগতেই পারে, সেটা কিন্তু ব্যভিচার নয়। ব্যভিচার কখন বলবো যে ভালো লাগার ফলে ফ্যামিলির ক্ষতি করছি, ফ্যামিলির কারোর সঙ্গে আমি প্রচণ্ড ইলবিহেভ করছি, ফ্যামিলির কারোকে লুকিয়ে আমি দিনের পর দিন কারোর সঙ্গে সম্পর্ক স্থাপন করছি, এবং তার থেকেও হয়তো অন্যরকমভাবেও আমি ইউটিলাইজ করছি আমার জীবনটাকে, সেই জায়গাটাকে বলা হয় ব্যভিচার যোগ। এবং এই ব্যভিচার যোগটা কিন্তু মঙ্গল শুক্রর কম্বিনেশনে হয়, এবং সেটা যদি লগ্নভাবে থাকে, দ্বিতীয়ভাবে থাকে, সপ্তম, অষ্টম এবং দ্বাদশভাবে, তখন কিন্তু ব্যভিচার যোগটা আসছে। লগ্নভাবে থাকলে সেই মানুষটার মধ্যে কিন্তু সৌন্দর্য প্রিয়তা থাকে, সে প্রচণ্ড সৌন্দর্য প্রিয় হয়, তার চেহারাও প্রচণ্ড অ্যাট্রাকটিভ হয়, দেখতে সুন্দর হয়, কারণ তবেই তো তার প্রতি অন্য মানুষ আকর্ষিত হচ্ছে। শুক্র থাকার মধ্যে তার কথাবার্তার মধ্যে একটা সুন্দর পোলাইটনেস থাকে, একটা অ্যাট্রাকটিভ চলন, কিন্তু আবার এদের মধ্যে বারংবার প্রেমে পড়া, বারংবার সম্পর্ক স্থাপন করা। এবং আমরা কখন বলি এটাকে অন্যায়, কারোকে কারোর ভালো লাগতেই পারে, সেটা অন্যায় না, কিন্তু কারোকে তুমি মিথ্যে বলছো দিনের পর দিন, একটা সম্পর্কে কমিটেড থেকেও তুমি আরেকটা সম্পর্কে যাচ্ছ না, তুমি সেই সম্পর্কটাকে সম্মান দিতে পারছো, আর যেটা তুমি কমিটেড সেই সম্পর্কেও কেউ সম্মান দিচ্ছ না, ফলে এইটা কিন্তু ব্যভিচারী যোগ হচ্ছে। নাম্বার 2 হচ্ছে যখন দ্বিতীয়ভাবে মঙ্গল শুক্র থাকছে, তখন কিন্তু এদের জীবনে বহু প্রেম আসে, বহু সম্পর্ক আসে, এবং প্রতিবারই একটা করে সম্পর্ক আসছে, 1 বছর, 6 মাস, 1.5 বছর, তারপরে কিন্তু ভেঙে যায়। এই যে ভাঙছে, যদি একটা সম্পর্ক ভেঙে গিয়ে অটোমেটিক্যালি আরেকটা সম্পর্ক তৈরি হয়, সেটা তো ব্যভিচার নয়, কিন্তু তৃতীয় ব্যক্তির জন্য সম্পর্ক ভাঙলে সেটা ব্যভিচার। সেটা ব্যভিচার। দেখো, সম্পর্ক ভেঙে যাচ্ছে সেটা ব্যভিচার নয়, তোমার সম্পর্ক ভেঙে গেছে, তোমার জীবনে রয়েছে, কিন্তু
দ্বিতীয়ভাবে থাকলে কি হয়, পার্টনারকে ডিচ করা হয়। হ্যাঁ, মানে তৃতীয় মানে ব্যক্তির জন্য তুমি সম্পর্ক ভাঙছে। সম্পর্কে রয়ে গেছো কিন্তু তৃতীয় ব্যক্তির সঙ্গেও তুমি সেম রিলেশনশিপে যাচ্ছ, তখন কিন্তু তুমি তোমার পার্টনারকে মিথ্যে কথা বলছো, পার্টনারকে ডিচ করছো, সেটা কিন্তু সেকেন্ড হাউসে থাকার জন্য। এরপর আমি আসবো লগ্নের সপ্তম ভাবে যখন মঙ্গল শুক্র থাকছে। প্রথম কথা, সপ্তম ভাবে মঙ্গল শুক্র থাকলে প্রথমত মানে লাভ লাইফে অনেক ধরনের সমস্যা আসে ডিউরিং লাভ লাইফ। ম্যারেজের পরেও কিন্তু 2-3 বছরের বেশি সেই সম্পর্ক টেকে না। অনেক ক্ষেত্রে হয়তো দেখা গেল তার অপোজিট পার্টনারের হয়তো খুব ভালো কোনো যোগ আছে যার জন্য ম্যারেজটা ভাঙছে না, ব্রেক হচ্ছে না, কিন্তু সে কিন্তু কন্টিনিউয়াসলি পরিবারকে মিথ্যে বলছে, এটা আনহ্যাপি ম্যারিড লাইফ, এবং কন্টিনিউয়াসলি তার ওয়াইফ বা হাজব্যান্ডকে ইনসাল্ট করছে এবং বাইরের বহু সম্পর্কে লিপ্ত হচ্ছে মেন্টালি ফিজিক্যালি। এবং সেটাকে তুমি যতই তাকে সমাজ বলুক, যতই তার পিতামাতা বলুক, যতই তাকে পরিবার বোঝাক, যতই তার স্ত্রী বোঝাক বা সন্তান বোঝাক, কিছুতেই সে কিন্তু তার জীবনের মূল স্রোতে ফিরছে না। এবং এই কারণের জন্য তার অজস্রভাবে টাকা খরচা হয়ে যাচ্ছে। সুতরাং এটা কিন্তু মঙ্গল শুক্রর কম্বিনেশন সপ্তম ভাবে থাকলে এটা হচ্ছে। অষ্টম ভাবে 8th হাউসে যখন মঙ্গল শুক্র থাকছে তখন কিন্তু রূপালী নেম ফ্রেম অর্থ প্রচুর আসে। আচ্ছা, প্রচুর তার নাম, তার যশ, তার অর্থ আসবে এবং তার বাড়ি গাড়ি কোনো কিছু জীবনে কিন্তু অভাব থাকে না, যদি সেই মঙ্গল এবং শুক্র লোয়ার ডিগ্রিতে না হয়। এবং একটা জিনিস দেখো, যখন মঙ্গল শুক্র একত্রে অষ্টম ভাবে থাকছে তখন কিন্তু হিডেন অ্যাফেয়ার্স, গুপ্ত স্থান, 8th হাউস, রহস্য, মৃত্যু এবং তোমার গত জন্ম সব কিছু 8th হাউসের মধ্যে লুকিয়ে আছে। 8th হাউসটাকে কিন্তু আমি বলি একটা ভান্ডার। এবং আফটার ডেথ তোমাকে 8th হাউস বলবে তুমি কোথায় যাবে। এবং যখন এই মঙ্গল শুক্র 8th হাউসে থাকছে তখন তোমার নেম ফ্রেম অর্থ প্রচুর হবে, কিন্তু তোমার হিডেন অ্যাফেয়ার্স থাকবে, যেটার কারণের জন্য ফ্যামিলি লাইফের যে সুখ শান্তি সেটা কিন্তু কোনোদিন পায় না। এবং আরেকটাও জিনিস, তার যে লাইফ পার্টনার তার থেকেও যে ভালোবাসাটা সে এক্সপেক্ট করে সেটাও কিন্তু সে পায় না। এটা অষ্টমে শুক্র মঙ্গল থাকলে। এরপর আসবো দ্বাদশে শুক্র মঙ্গল। এই যে আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে একটা সম্পর্কের কারণে অন্যকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া, এইটা কিন্তু দ্বাদশে মঙ্গল শুক্র থাকলে করে। প্রথম কথা হচ্ছে পরিবারের প্রতি টান থাকে না, সন্তান, স্বামী অথবা স্ত্রীর প্রতি টান থাকে না, কন্টিনিউয়াসলি বাইরের প্রতি মন, বাইরে ঝোঁক, এবং এটার থেকে কিন্তু অনেক ধরনের অ্যাডিকশন, সেটা অ্যালকোহল বলো, সেটা ড্রাগ বলো, বা বিভিন্ন জায়গায় যাওয়া আসা বলো, বিভিন্ন ধরনের সমাজের অপরাধমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকা, ব্যাড ফ্রেন্ড সার্কেল, এটা কিন্তু অ্যাগ্রেসিভ শুক্র দিয়ে থাকে, এটা কিন্তু অ্যাগ্রেসিভ মঙ্গল দিয়ে থাকে। যদি কারোর লগ্নের দ্বাদশে মঙ্গল শুক্র থাকে রাহুর সঙ্গে, রাহুর দৃষ্টিযুক্ত হয়ে, শনির সাথে শনির দৃষ্টিযুক্ত হয়ে, এবং সেই দ্বাদশ ভাবের অধিপতি বা দ্বাদশ ঘরের অধিপতি তিনি অষ্টম ভাব বা তিনি লগ্নের ষষ্ঠভাবে অবস্থান করে আছেন রাহুর সঙ্গে যুক্ত হয়ে বা রাহুর দৃষ্টিযুক্ত হয়ে, তখন কিন্তু তার যে মানসিকতা তার মধ্যে একটা অ্যাগ্রেসিভনেস থাকবে এবং খুন ব্যাপারটা, কারণ সহজে একটা মানুষকে খুন করতে কিন্তু পারে না, কিন্তু সে যখন কারোকে মারছে তখন কিন্তু তার মধ্যে একটা পৈশাচিক আনন্দ আসছে। সেই জিনিসটা কিন্তু দ্বাদশে মঙ্গল শুক্র দিয়ে থাকে, অনেক সময় দ্বাদশে শুক্র রাহু দিয়ে। এইবার একটা জিনিস জিজ্ঞাসা করছি, নর্মালি যাদের ছকে এইটা থাকে বা যারা এই ধরনের কাজ করে পারতপক্ষে তারা এটার প্রতিকার করতে কিন্তু আসে না। সেক্ষেত্রে এটার প্রতিকার তার পার্টনার, মানে কোনো স্বামী এরকম হলে তার স্ত্রী, বা কোনো স্ত্রী এরকম হলে তার স্বামী, বা কোনো সন্তান এরকম হলে তার বাবা মা, তারা গিয়ে এটার প্রতিকার করাতে পারবে তোমার কাছে? দেখো, একটা মানুষের নামে পুজো পড়ছে, তার নামগোত্র নিয়ে পুজো পড়ছে, তার জন্য রেমেডি দেওয়া হচ্ছে, তার জন্য সমস্ত কাজ করে। দেখো, বাবা মার থেকে বড় গুরু হয় না, কারণ বাবা মা পৃথিবীতে সন্তানকে এনেছেন এবং তারা হচ্ছে প্রথম সন্তানের কাছে দেখা ঈশ্বর বলতে কিন্তু বাবা মা, ঠিক আছে? সুতরাং মা বাবা যদি সন্তানকে ঠিক করার জন্য কোনো, কারণ আজকাল অনেক সন্তানই রয়েছে, মানে দিস ইজ ভেরি ট্রু যে ইয়াং জেনারেশনে
অনেকেই কোনো রেমেডি ধারণ করতে চায় না এবং মানে তারা বিলিভও করে না, দে ডোন্ট বিলিভ ইন অ্যাস্ট্রোলজি, তাদের অ্যাস্ট্রোলজির প্রতি বিলিভও নেই। এবার ঘটনাটা হচ্ছে যদি বাবা মা কোনো রেমেডি ধারণ করেন বা স্বামীকে ঠিক করার জন্য, দাম্পত্য জীবনটাকে ঠিক করার জন্য বা স্ত্রীকে ঠিক করার জন্য স্বামী যদি কোনো রেমেডি ধারণ করেন বা লাভ লাইফ চলাকালীন তার পার্টনারকে ঠিক করার জন্য তার অপোজিট পার্টনার চাইছে যে কিছু রেমেডি করানো, দেখো কারোর নাম গোত্র নিয়ে তার নামে কাজ হওয়া মানেই কিন্তু তার গ্রহকে কিছুটা হলেও তো কারেকশন করা হচ্ছে, তাকে না জানিয়েও করানো যায়। এক্স্যাক্টলি, সব সময় যে তোমাকে জানাতে হবে তারও মানে নেই। তুমি কারোর ভালোর জন্য কিছু কাজ করছো, তার মানে তুমি কিন্তু কোনো অন্যায় করছো না, সেটা কিন্তু ভগবান সুন্দরভাবে অ্যাকসেপ্ট করেন এবং তার ফল কিন্তু অবশ্যই পাওয়া যায়। এই এতক্ষণ ধরে যে আলোচনাটা হলো, আমার মনে হয় এই আলোচনা, এটার সমস্যা কম বেশি আমাদের চারপাশের অনেক মানুষের সমস্যা জর্জরিত হয়ে পড়েন। আমরা যে কোনো সময় জীবনের যে কোনো প্রান্তে এই ধরনের সমস্যা যে কেউ ফেস করতে পারি। এই সমস্যাটা ফেস করা ডেফিনেটলি কাম্য নয়, কিন্তু যদি হয় তখন বালিতে মুখ গুজে সত্যিকে অস্বীকার করে ডিনায়ালে থেকেও তো লাভ নেই। সমস্যা থাকলে সবার আগে যেটা করা দরকার সেটার সমাধান, এবং যেটা সবথেকে ইন্টারেস্টিং পার্ট এই ক্ষেত্রে, আমরা নর্মালি দেখা যায় আমাদের প্রত্যেকটা সমস্যার প্রতিকার করতে গেলে রেমেডি আমাদের নিতে হয়, কিন্তু এই ধরনের একটা দাম্পত্য সমস্যা যেটা সত্যি সত্যি কোনো না কোনোভাবে ব্যভিচার বা ইনফিডিলিটির ওপর দাঁড়িয়ে রয়েছে, সেক্ষেত্রে যে পার্টনার বিট্রে করে তিনি বোঝেন না অন্যায় করছেন, তারা মনে করেন তার নিজের সপক্ষে প্রচুর জাস্টিফিকেশন থাকে, ও আমার সাথে এই করেছে তাই আমি এটা করেছি। তাই এই চুলচেরা বিশ্লেষণ করে তো তাদেরকে যখন বোঝানো সম্ভব নয়, তার যিনি কাছের মানুষ, এক তার বাবা মা, আর অথবা অনেক ক্ষেত্রে অনেক ম্যাচিওর বয়সে এটা সমস্যা হচ্ছে, বাবা মা এই পদ্ধতির মধ্যে দিয়ে যেতে পারেন না, তখন তার পার্টনার মানে স্ত্রী বা স্বামী এই পদ্ধতির মধ্যে কিন্তু প্রতিকার করতে পারেন। সংসারটা চালানোর দায়িত্ব যদি দুজনের থাকে, সম্পর্ক বয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব যদি দুজনের থাকে, সেটা বাঁচানোর দায়িত্ব দুজনেরই। এবং সেক্ষেত্রে ডক্টর সোহিনী শাস্ত্রীর কাছে সেই অ্যাসুরেন্সটা, সেই কনফিডেন্সটা আমরা পাচ্ছি যে যদি টাচুড এরকম সমস্যার সম্মুখীন কেউ হয়েছেন বা আগামী দিনে হতে পারেন বলে মনে করছেন যে তার পার্টনারের জন্মছক দেখে বা দেখিয়ে, সেক্ষেত্রে কিন্তু এটার প্রতিষেধক আছে। শুধু সময় থাকতে ডক্টর সোহিনী শাস্ত্রীর কাছে পৌঁছতে হবে, নিজের এবং পার্টনারের সঠিক ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ এবং টাইম অফ বার্থ নিয়ে। ডক্টর সোহিনী শাস্ত্রীর কাছে এসে উপকৃত হয়েছেন অসংখ্য মানুষ। আসুন কোনো একজনের কথা শুনে নি তার মুখ থেকে। নমস্কার, আমি সঞ্জয় বোস। আমি ডক্টর সোহিনী শাস্ত্রীর কাছে আজকে 2025 সাল, আমি 2021 সালে প্রথম সোহিনী শাস্ত্রীর কাছে আসি আমার চাকরি সংক্রান্ত কিছু সমস্যার কারণে। তো তারপরে ম্যাডাম আমাকে কিছু রেমেডি দেন, সেই রেমেডি আজকে আমি পড়ে রয়েছি এবং সত্যি আমি খুব উপকৃত ম্যাডামের এই রেমেডি নিয়ে। তারপরে আমি যথাক্রমে আমার স্ত্রী এবং আজকে আমি এসেছি আমার সন্তানের জন্য। তো আমি অবশ্যই সবাইকে বলবো, যারা এখনও পর্যন্ত এখানে পৌঁছাতে পারেননি ডক্টর সোহিনী শাস্ত্রীর কাছে, আমি অবশ্যই বলবো তারা অতি শীঘ্র ডক্টর সোহিনী শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন এবং আপনার জীবনকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন। কলকাতায় ডক্টর সোহিনী শাস্ত্রী চেম্বার 25 শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, এই ঠিকানায় দিল্লিতে সিআর পার্কে। এছাড়া উত্তর 24 পরগনা, মুম্বাই, দুবাই, লন্ডন বিভিন্ন জায়গায় উনি চেম্বার করেন বিভিন্ন সময়। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য যে নাম্বার আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে অথবা মেল করতে হবে। আর ধরুন এমন কোনো ডিস্টেন্সে আছেন, সমস্যায় রয়েছেন, কিন্তু চেম্বার অবধি পৌঁছতে পারছেন না, সেই সময় নেই, তার জন্য কিন্তু রয়েছে অনলাইন কনসালটেশনের ব্যবস্থা। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পদ্ধতি সেম, হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, টেক্সট করে অথবা মেল করতে হবে। আজকের মতন সময় শেষ, আজকে বিদায় নিচ্ছি। আগামী দিনে এই সময় এই চ্যানেলে এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ভালো থাকবেন।